খুবই পেঁচে পড়ে গেছেন আমাদের ভাইপো। মানে বরাবরই তো তার ভাইপো পরিচয়টাই বেশি সবাই জানে। তিনি আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এখন এই সর্বভারতীয় তকমাটার লেখা ঠিক হবে কি? ঠিক হবে না, এটা তিনি খুইয়েছেন। ছিলেন দলের সর্বে সর্বা, সেটা গেছে। এখন কেউ আর তাকে পুচ্ছে না। চতুর্দিকে তিনি হুমকি দিয়ে বেড়াতেন, আর এখন তিনি নিজেই নানা রকম হুমকির মুখে। তার বাড়ির সামনে, প্রাসাদের সামনে লোকজন যা খুশি তাই বলে যাচ্ছে, উত্তর দেওয়ার কেউ নেই। একদিন তিনি তো চতুর্দিকে হুমকি দিয়ে বেড়াতেন। বলুন, একটা মানুষ যদি ধরাকে সরা জ্ঞান করেন, তার কেমন পরিণতি হতে পারে তার একটা বড় উদাহরণ। রাতারাতি সব বদলে গেল। 4 তারিখ দুপুর 12টার পর তিনি হুমকিটা দিয়েছিলেন, আর ঠিক 4 তারিখ দুপুর 12টার পর থেকেই না তার সব গেছে। মুখ্যমন্ত্রী পিসির ভাইপো ছিলেন, এখন হেরো পিসির ভাইপো, এটাও গেছে। হেরো পিসি পরপর দুবার হেরো পিসির ভাইপো হয়েছেন। এবার জেট ক্যাটাগরি নিরাপত্তা গেছে, তার পাইলট কার চলে গেছে, বাড়ির সামনে পুলিশের চৌকি, স্ক্যানার সব গেছে। ডায়মন্ড হারবার মডেলটাও আর ভাইপোর নেই। থাকার মধ্যে রয়েছে শুধু সাংসদ পরিচয়টা, আর সেটাও এবার খারিজ হয়ে যেতে পারে। আমি বলবো কেন, কি কারণে। অতীতে এইরকম একটা বিপদ তিনি কাটিয়ে উঠেছিলেন কায়দা করে, কিন্তু এবার বিপদটা অনেক বড়। বলবো, বিস্তারিত বলবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, অনেক মানুষ দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি। আজই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, নিয়মিত নোটিফিকেশন পাবেন। কিভাবে ভাইপোর সাংসদ পদ খারিজ হতে চলেছে বা হতে পারে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। একটা কথা আছে জানেন, যেমন গাছ তার তেমন ফল। আবার অনেকে বলেন এক ঝাড়ের বাস একই রকমের হয়। তাই ভাইপোর জালিয়াতি বলার আগে না পিসির একটা মারাত্মক জালিয়াতির কাহিনী আপনাদের একবার বলতে হবে, আপনাদের জানা। কিন্তু ভাইপোর এটা বলতে গেলে একটা সূত্র দরকার, তো সেই সূত্রটা হচ্ছে পিসি। 1984 সালের লোকসভা নির্বাচন, ইন্দিরা গান্ধী আততায়ীর হাতে তার মৃত্যু হয়েছে। তারপরে যে ভোট, সেই ভোটে প্রবল ইন্দিরা হাওয়া। যাদবপুর কেন্দ্র থেকে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতলেন কে? ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়ালে লেখা হয়েছিল ড মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কংগ্রেসের সাংসদ ছিলেন। 1985 সালের 2রা মার্চ দ্য টেলিগ্রাফ পত্রিকায় আপনারা দেখুন এই খবরটা ছাপা হয়েছিল। সিটি কং আই এমপি হ্যাজ ভোগাস পিএইচডি। ভাবুন, যে তার পরে পরেই তার এই জালিয়াতিটা ধরা পড়লো। ব্যাস, তারপর থেকেই না ওই নামের আগে ড লেখাটা বন্ধ হয়ে গেল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই সূত্রে, এই যে পিসির মুসলিম প্রীতি, এটা কিন্তু আজকের নয়। লেখাপড়ার সময় থেকে তার যা ডিগ্রির কাগজপত্র, সেগুলো সব ঠিক হলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে MA করেছিলেন সেটা ইসলামিক ইতিহাস নিয়ে। এরপরে তিনি এই 84 সালে যখন ভোটে দাঁড়াচ্ছেন, তার আগে থাকতে ড লেখা শুরু করেন। তার দাবি 1982 সালে তিনি পিএইচডি করেছেন। এই যে পিএইচডি, এই পিএইচডির বিষয় ছিল মোগল হারেম। মোগল সম্রাটদের যে হারেম থাকতো, সেই হারেম নিয়েই তার পিএইচডি নাকি। কিন্তু ওই যে বললাম টেলিগ্রাফ, দ্য টেলিগ্রাফ 2রা মার্চ 1985 যে খবর করে, তা থেকে জানা যায় যেখান থেকে তিনি পিএইচডি করেছেন বলে দাবি, সেই ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়ার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। এমনকি মহাকাশে, এই মহাজগতে কোথাও ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া নেই। পিসির ড গেল। দেখ,
পিসির গেলেও তিনি প্রাক্তন রেলমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারপরে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, অনেক কিছু হয়েছেন। আর ভাইপো সে তো পিসির থেকে এক কাঠি বাড়া। 2014 লোকসভা ভোটে তিনি যখন মনোনয়নপত্র জমা দিলেন, তখন যে হলফনামা দিয়েছিলেন তাতে তিনি লিখেছিলেন দিল্লির IIPM এই নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনি MBA করেছেন। তিনি 2009 সালেই নাকি MBA ডিগ্রিটা পান, কিন্তু ওই প্রতিষ্ঠানই দিল্লি হাইকোর্টে গিয়ে হলফনামা দিয়ে জানায় তারা MBA এর ডিগ্রি দেয় না। বুঝুন ঠেলা, যেখান থেকে পাস করলেন তারা বলছে আমরা তো ডিগ্রি দিই না, উনি কি করে ডিগ্রিটা আমাদের থেকে পেলেন? এ নিয়ে একটা মামলা হয়েছিল। সেই মামলায় এইটাই অভিযোগ ছিল যে জনপ্রতিনিধিত্ব আইন ভেঙেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন। আইনজীবীদের যে ব্যাখ্যা ছিল অভিষেকের বিরুদ্ধে, তাতে 1951 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন তার ধারায় যে মামলা হয়েছিল তাতে বলা হয়েছিল, এই দেখুন না, আপনারা দেখুন সেই মামলার কাগজ। দিল্লির কোর্টে সেই মামলায় অভিযোগ করা হয়েছিল ভুল তথ্য দেওয়ার অভিযোগে অভিষেকের সর্বাধিক 6 মাসের জেল ও কারাদণ্ড, এবং দুটোই হতে পারে, এবং অপরাধ প্রমাণিত হলে সাংসদ পদ খারিজ হবে। তবে উপনির্বাচনে তিনি লড়তে পারবেন, কিন্তু ভারতীয় দণ্ডবিধির 418 ধারায় প্রতারণার মামলাও হয়েছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দিল্লি কোর্টে। তাতে 3 বছর পর্যন্ত কারাবাসের বিধান রয়েছে ওই আইনে কেউ যদি দোষী সাব্যস্ত হন, এবং আমাদের দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 2 বছরের বেশি কেউ কারাবাস করলে সেই সময় আইন যা ছিল তাতে তিনি আর নির্বাচনে লড়তে পারবেন না। অভিষেককে সেই সময় দিল্লির কোর্ট সমন পাঠিয়েছিল, দেখুন সেই সময়কার খবরের কাগজ। মমতার নেফিউ লেখা হচ্ছে, কারণ তখনও পর্যন্ত তো তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হননি, এত তার এই যে চাকচিক্য, জাকজমক, এত তোপ, এসব কিছু জন্মায়নি তখনও। তখন তিনি শুধুই পিসির ভাইপো এই পরিচয় নিয়ে ভোটে লড়তে গিয়েছিলেন এবং জাল ডিগ্রি দিয়েছিলেন বলে অভিযোগ। তারপর তো জিতে গেলেন। এরপরেও কিন্তু এই ভাইপো বাবু MBA লেখা বন্ধ করেননি। 2019 এবং 2024 যে হলফনামা তিনি জমা দিয়েছেন, এ নিয়ে আমি আগে বিস্তারিত বলেছি, কিন্তু এখন এটা আরেকবার মনে করানো দরকার, কারণ এখন যে বিপদটা তার সঙ্গে এগুলো যুক্ত। তিনি বলেন যে তিনি MBA ডিগ্রি করেছেন, তবে কায়দা করেন একটা, লেখেন ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে দিল্লির ওই সংস্থা, সেই প্রতিষ্ঠানের প্রাপ্ত স্বীকৃতি অনুযায়ী বেলজিয়ামের একটি সংস্থা, সেই সংস্থার নাম কিন্তু হলফনামায় নেই, বেলজিয়ামের একটি সংস্থা, এটাই লেখা আছে। আমি 2019 এবং 24 হলফনামা বারবার দেখেছি, তাকে নাকি ওই বেলজিয়ামের একটি সংস্থা ডিগ্রি দিয়েছে। ওই মামলা থেকে না ভাইপো বেঁচে যান, তার কারণ ডায়মন্ড হারবার ওই আদালতের অধীনে নয়, এই নিয়ে আবার একটা পাল্টা মামলা হয় ইত্যাদি। তারপরেও মামলাটা ছিল, কিন্তু সেটার কি হয়েছিল সেটা আমার জানা নেই। আমি এই সংক্রান্ত যে আইন আছে, মানে জনপ্রতিনিধিত্ব আইন 1951, তার সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের বলবো, কিন্তু তার আগে তার বড় যে জোচ্চুরি সেটা আপনাদের জানাতে হবে। দেখুন, এখন কিন্তু আগের থেকে বিপদটা অনেক বেশি। এই যে ভাইপোর নামে নানা সম্পত্তির খোঁজ মিলছে কলকাতা এলাকায়, কলকাতার বাইরেরটা কোনো বাকি আছে সেগুলো তো বেরোতে পারে, অন্য দেশে, দুবাই, যেসব জায়গায় তিনি বারবার যান আর কি, থাইল্যান্ড, লন্ডন, এসব তো এখনো ধরাছোঁয়া হয়নি, যদি বেরোয়। এর মধ্যে যদি কোনোটায় ভাইপোর সম্পত্তি সত্যি করে তদন্তে প্রমাণ মিলে যায়, তাহলে তার সাংসদ পদ খারিজ হয়ে যাবে। কারণ গত 3 বার তিনি যে ভোটে লড়েছেন, 3 বারের হলফনামায় তিনি একটা কথা বারবার জানিয়েছেন যে তার
বা তার স্ত্রী রুজিরা দেবীর নামে কোথাও কোনো ফ্ল্যাট, কোনো জমি, কোনো বাড়ি, কোনো বাংলো, কোনো কারখানা, কোনো অফিস, কোনো কৃষি জমি কিচ্ছুটি নেই, কোনো স্থাবর সম্পত্তি নেই। ভাইপিবাবু থাকেন কোথায়? ঠিকানা দেওয়া রয়েছে পিসিমণি, মানে আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী সততার প্রতীক, তার বাড়ির ঠিকানাই হচ্ছে ভাইপোবাবুর বাড়ির ঠিকানা। এই পরিচয় দিয়ে তিনি ভোটে লড়ছেন। তাহলে এই যে 188 হরিশ মুখার্জি রোডের এই শান্তিনিকেতন অট্টালিকা, এটা কার বাড়ি? এখন যা জানা যাচ্ছে, কেউ বলছেন ওখানে একটি চায়ের দোকান ছিল, সেটা তুলে দিয়ে বাড়িটা বানানো হয়। কেউ বলছেন ওটা তার কোম্পানি লিভস অ্যান্ড মাউন্টসের নামে হয়েছে। কেউ বলছেন ওখানে একটা মন্দির ছিল তারপরে, কিন্তু কেউ নজরে রাখেননি তো বিষয়টা। পিসির সরকার, ভাইপো কি করছে কেউ দেখেনি, ভেঙে চুরে হয়ে গেছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, ওই বাড়ি অভিষেকের হলফনামা অনুযায়ী অভিষেকের নয়। আমি এর আগে অভিষেকের ভুতুড়ে বাড়ি বলে একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে তিনি লিখছেন, তিনি 2019 সালের হলফনামায় লিখেছেন বাড়ি ভাড়া বাবদ তিনি আয় করেন, কিন্তু কোন বাড়ি, তার তো কোনো স্থাবর সম্পত্তি নেই, তবে তিনি কোন বাড়ি ভাড়া দিয়ে রোজগার করেন? হাউস রেন্ট। আবার তার যে সাংসদ হিসেবে যে প্যাড, সেই প্যাডে তার বাড়ির ঠিকানা কি দেওয়া রয়েছে? 188 হরিশ মুখার্জি রোড। কোনটা সত্য? হলফনামা, প্যাড, মানুষে যেটা বলছে, নাকি তদন্তে যেটা উঠে আসছে যেটা অন্য কারোর সম্পত্তি তিনি দখল করে রয়েছেন? তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি তদন্ত হবে। এবং আমি আবার বলছি, মিল্ক কা মিল্ক, ওয়াটার কা ওয়াটার হয়ে যাবে। আর তারপরে ভাইপোর আছে শুধু অন্ধকার। এই যে ভাইপোর কি হবে, কি সাজা হতে পারে বা কি হওয়া উচিত, সেটা বলবার জন্য আপনাদের খুব সংক্ষেপে এই আইনটা একটুখানি জানতে হবে। এই যে আমাদের জনপ্রতিনিধিত্ব আইন, এই আইনটা ক্রমশ সংশোধন হয়েছে, সবকিছু হয়েছে করে লেটেস্ট যে আইন, তাতে বলা হচ্ছে কোনো সাংসদ নির্বাচনের হলফনামায় সম্পত্তির হিসাব মিথ্যা দিলে বা তথ্য গোপন করলে ভারতীয় আইন অনুযায়ী তার সর্বোচ্চ 6 মাসের জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এছাড়া মিথ্যা তথ্য দেওয়ার জন্য তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে পর্যারি বা মিথ্যা সাক্ষ্যের অভিযোগও আনা যেতে পারে। কি বলা হচ্ছে? জনপ্রতিনিধিত্ব আইন 1951, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, এই আইনের 125 ধারা, সেখানে বলা হয়েছে কোনো প্রার্থী যদি তার হলফনামায় কোনো তথ্য গোপন করেন বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন, তবে তাকে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, আর্থিক জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। 2 নম্বর, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া মানেই আদালতে বা দায়িত্বপ্রাপ্ত অফিসারের সামনে মিথ্যা শপথ নেওয়া। তাই অপরাধের তীব্রতা অনুযায়ী, মানে আমাদের পুরনো আইপিসি ধরেই বলছি, তার 193 ধারা বা যেটাকে আমরা 420 ধারা বলতাম, 420 প্রতারণার মামলা, তাতেও গুরুতর অভিযোগ দায়ের করা যেতে পারে। দোষী সাব্যস্ত হলে এই ধারাগুলির অধীনে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের নিয়ম রয়েছে। সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে বলছি, হাওয়ায় ভেসে বলছি না, আইন বলছে। আইন বলছে সাধারণ নির্বাচনের আগে মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তির হিসেব সহ প্রার্থীর ব্যক্তিগত ও পারিবারিক বিস্তারিত তথ্য দিতে হয়। নির্বাচনের সময় ওই হলফনামায় মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে আইনগতভাবে হাইকোর্টের নির্বাচনী পিটিশন দায়ের করে প্রার্থীর জয় চ্যালেঞ্জ করা যায়।
তথ্য গোপনটি যদি মারাত্মক প্রকৃতির হয় এবং তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলে, তবে আদালত সেই প্রার্থীর নির্বাচন মানে তার যে জয় সেটা বাতিল করতে পারে। প্রভাব তো ফেলেছি। তিনি তো বলেছেন আমি সর্বহারা, আমার কিছু নেই, এই বলে ভোট চেয়েছেন। আমার বাড়ি নেই, গাড়ি নেই, কিছু নেই, পিসির দুয়ারে কোনো রকম মাথা গুঁজে থাকি সংসার নিয়ে। তিনি তো বলেননি তিনি এত ঘন ঘন বিদেশ যান, তার টাকা কোথা থেকে আসে? তার তো কোনো সম্পত্তিই নেই। এই পরিচয় দিয়েই তো তিনি আমি আপনাদেরই লোক, আপনাদের মতোই আমি গরিব, লোকে দান দান করে আমাকে, তাই একটুখানি চকচকে পোশাক পরি। শুধুমাত্র মিথ্যা হলফনামার কারণে সরাসরি সাংসদ পদ বাতিল হয় না, এই আইনটাও রয়েছে। তবে আদালত যদি প্রার্থীকে অপরাধী সাব্যস্ত করে এবং যার নির্দিষ্ট মেয়াদ 3 বছর বা তার বেশি কারাদণ্ড দেয়, তাহলে আপনা থেকেই সাংসদ পদ খারিজ হয়ে যাবে, কারণ জনপ্রতিনিধিত্ব আইনের 8 নম্বর ধারা অনুযায়ী এই নিয়মটা বলা রয়েছে। সুতরাং পুরসভার তদন্ত শেষে যা পাওয়া যাবে তা নিয়ে একটা গুছিয়ে মামলা কেউ যদি করে দেয়, ভাইপোর রক্ষা পাওয়ার উপায় নেই, উপায় থাকবে না। তখন সত্যি সারে সর্বনাশ হয়ে যাবে, সব গেছে, তার কিছু নেই, শুধু ওই সাংসদ এই পরিচয়টা আছে, সেটাও থাকবে না। তখন তিনি হয়তো জেলে বসে সিপিএমের সেই স্লোগানটা আওড়াবেন, সর্বহারার শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই। একটা সুখবর, ইউটিউব এই চ্যানেলের খবর যে সঠিক তার স্বীকৃতি দিয়ে একটি টিক দিয়েছে, যেটা চ্যানেলের নামের পাশেই, লোগোর পাশেই দেখা যাচ্ছে। একই সঙ্গে মেম্বারশিপের সুবিধা চালু করেছে পিনাক্কি বলছে চ্যানেলের জন্য। এই পিনাক্কি বলছে চ্যানেলের পাশে আপনারা যদি কেউ দাঁড়াতে চান তবে মেম্বারশিপ নিতে পারেন। তাদের জন্য আমার তরফ থেকে বিশেষ কিছু উপহার মানে সুযোগ সুবিধাও অপেক্ষা করছে। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।